হ্যালো বন্ধুরা, লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 3 আর 4 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে ওরা দুজনেই সিয়ংহো আর রিও ওদের স্কুল লাইফে ফিরে গেছে, যেখানে আমরা দেখতে পাই সিয়ংহোকে একজন সাঁতারু হিসেবে। ও যখন সাঁতার কাটার জন্য পার্টিসিপেট করে তখন শিয়ক রিউ ওর বন্ধু হিসেবে ওকে এখানে চেয়ার আপ করে, বলে তোমাকেই জিততে হবে। সিয়ংহো খুব ভালো একজন সাঁতারু ছিল, ও সাঁতারে এক প্রকারের চ্যাম্পিয়ন ছিল বলা যেতে পারে। তো হঠাৎ করেই এই মুহূর্তটা একটা স্বপ্ন দেখতে দেখতে ওর ঘুমটা ভেঙে যায়। তখন ওরা দুজনেই জানলার সামনে আসে, বলে তুমি এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা গাইছো বা গান গাইছো কেন, আমি ঘুমোতে পাচ্ছি না। এটা শোনার পর সিয়করুক বলে সেরকম কিছুই নয়, তুমি আমাকে বিরক্ত করছো। এরপর সিয়ংহো কানে তুলো গুজে দিয়ে ওই স্বপ্নটাকে কন্টিনিউ করতে থাকে। ও দেখে ও যখন সাঁতার কম্পিটিশনে গেছিল আর যখন ফার্স্ট প্রাইজ জিতেছিল, শিয়গরিও প্রচুর এক্সাইটেড ছিল। এরপর একদিন সকালবেলা ও মর্নিং ওয়াক করতে যায়। মর্নিং ওয়াক করে ও যখন বাড়িতে ফেরে সেখানে ওর মায়ের সাথে দেখা হয়। ওর মা ওকে বলে যে তোমার সাথে কিছু কথা আছে, চলো আমরা একসাথে ব্রেকফাস্ট করি। এই ঘটনাটা বর্তমান সময়ের ঘটনা, যেখানে সিয়ংহো ওর বাবা আর মা তিনজনে একসাথে ব্রেকফাস্ট করে। ওর বাবা ইউজুয়ালি ওর মায়ের সাথে সেভাবে কথা বলতো না, কারণ ওর মা সংসারের ব্যাপারে একেবারেই উদাসীন ছিল। ওর বাবার সাথে এখানে সিয়ংহোর ভালো একটা রিলেশন ছিল, কিন্তু মায়ের সাথে খুব একটা নয়, যেরকমটা ওপর ওপর। বরং সিয়ংহোর মাকে বলে তুমি কবে আবার বিদেশে ফিরে যাচ্ছ, তোমার নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেই? এই কথাটা শুনে ওর মা বুঝতে পারে যে ছেলের জীবনে আমার ইম্পর্টেন্স বলে কিছুই নেই। এদিকে সিয়ংহোর জন্মদিন, তাই জন্য ওর এখানে সেলিব্রেশন হয়। বলে তোমার একটা হিউজ অফার রয়েছে, তাই জন্য আমি সেলিব্রেশন করতে এসেছি। তুমি জানো না আমি সৌভাগ্যের জন্য এসব গাছপালা লাগিয়ে আমি এসব করেছি। তুমি জানো আমাদের জন্য একটা ভালো অফার রয়েছে, আমি একটু রিস্ক নিয়েছি, কিন্তু এই অফারটা দারুণ দারুণ আমাদের জন্য সুযোগ এনে দিয়েছে। তারপরের সিনে রিউকে দেখি। রিউ এখানে ঘরে এসে যায়। ঘরে নিচে নেমে এসে দেখে ওর মা ওর জন্য অনেক কিছু রান্না বান্না করে গেছে। সকালবেলা ওর মা বাবা অনেক কিছু প্রিপেয়ার করে। রান্নাঘরে যখন ওর মা রান্না করতে থাকে ওর বাবাও হেল্প করে। রিউয়ের মা বাবা এটাই আলোচনা করতে থাকে ছেলে মেয়ে বড় হলে ওদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। রিউ এমনিতেও খুব তাড়াতাড়ি সবকিছুতে ক্লান্ত হয়ে পড়ে, হয়তো সবটাই ঠিক হয়ে যাবে। এরপর রিউকে দেখেও সারাদিনের রুটিনগুলো এখানে লিখে রাখতে থাকে। সারাদিন এক প্রকার বোর হয় আর খুব বোর হয়েও টাইম স্পেন্ড করে, যেটা একার সাথে নিজে নিজে টাইম স্পেন্ড করতে করতে বোর হয়ে যায়, স্বাভাবিকভাবেই শুয়েও পড়ে। এভাবে কাউকে কখনো ফোন করে তো কাউকে ডিস্টার্ব করে। শিয়ংকে ফোন করে বলে আজকে রাত্রিরে কমিক বই পড়তে যাবে, তুমি কি ইন্টারেস্টেড আছো? সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে তুমি কাজ করেই এসো। এরপরও সঙ্গে সঙ্গে মহিউমকে ফোন করে। মহিউমকে ফোন করে ও ডাকে কমিক বুক স্টোরে, সেখানে কি ওরা অ্যাডাল্ট বই পড়বার কথা প্ল্যান করতে থাকে। দুজনে চুপি চুপি বলে এটা আমাদের নেবারহুডের কাছাকাছি জায়গা, হয়তো পড়াটা ঠিক হবে না, বেশ ছাড়ো। ঠিক তখনই সিয়ংহো চলে আসে। সিয়ংহো এসেই বলে এই বইটা আমি পড়তে চাই, এই বইটার ব্যাপারে টেস্টের ব্যাপারে তুমি তো জানোই না কিছু, আর আমার টেস্ট তোমার কোনোদিনই ভালো লাগে না। রিউ তখন বলে এই ছেলেটা এসেই আমার সাথে ঝগড়া করতে লেগেছে, চলো আমরা বোর্ড গেম খেলি। কিন্তু মইয়ুম বলে এখন আমার সময় নেই, আমি রিসেন্টলি কিছু একটা নিয়ে পড়াশোনা করছি, কালকের জন্য দেখা হচ্ছে, আমি এখন আসছি। রিউকে ছেড়ে ওরা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপরের সিনে আমরা দেখি এখানে মায়েদের আবারও মিটিং বসেছে, যেখানে রিউয়ের মা থেকে শুরু করে সিয়ংহোর মা, মইয়ুমের মা সকলেই রয়েছে। এই মায়েরা নিজেদের গ্রুপ বানাতে চায়। এখানে আরেকজন মা যখন ল্যাভেন্ডার ফ্লাওয়ার গিফট করে সকলেই বলে যে আমরা এই ফ্লাওয়ারগুলোকে নিজেদের টেস্ট হিসাবে রাখতে পারি আর আমাদের গ্রুপের নাম মিসুক রাখতে পারি। এর পরের সিনে আমরা আবারও রিউকে দেখি। রিউ এখানে বাড়িতে আসে, ওর মা ওকে অনেক খাবার দাবার খেতে বলে। ঠিক তখনই ওর টিচার চলে আসে। ওর মায়ের রেস্টুরেন্টে টিচার অনেকগুলো খাবারের অর্ডার দেয়। এবার এই খাবারগুলো নিয়ে যেতে রিউ বলে আমি হেল্প করছি টিচার আপনাকে। ওর টিচার এখন স্কুলের প্রিন্সিপাল হয়ে গেছে। গল্প করতে করতে টিচার বলে তুমি তো আমাদের আইডল, আমি আমার স্টুডেন্টদেরকে তোমার কথা বলি, তুমি ইউএস এর অত বড় একটা গ্রিপ কোম্পানিতে চাকরি করো, তোমার নাম আমি সত্যি সবসময় করি। ঠিক তখনই ওখানে সিয়ংহো ছিল। সিয়ংহো এখানে স্কুলে কাজের ব্যাপারে এসেছিল, তাই টিচার বলছিল তোমরা দুজনেই আমার কৃতি স্টুডেন্ট, কেননা তোমরা স্টুডেন্টদের সাথে একবার কথা বলো, তোমরা ওদের যেহেতু আইডল হতে চাও। তো তারপরে রিউকে এখানে টিচার ওদের ক্লাসরুমে নিয়ে যায়। পুরনো ক্লাসরুমের জুনিয়র স্টুডেন্টদের সামনে রিউ নিজের স্বপ্নের কথা বলতে থাকে। এরপর স্টুডেন্টরা জিজ্ঞেস করে তোমার স্বপ্ন কি ছিল, তুমি তো একটা বড় কোম্পানিতে জব পেয়ে গেছিলে।
তখন সবটাই রিউ বলে যে পড়াশোনা করেছি। এদিকে সিয়ংহোকে দেখি ও সাঁতার কাটতে তো পারে না। এখানে স্কুলের যে সুইমিং পুলটা ছিল ওইখানে ওকে রিইগনোরেশন করতে হবে, ওকে এটা দায়িত্ব দেওয়া হয়। তার জন্য রিউ বলে তুমি ওই জন্যই কি স্কুলে এসেছো। এরপর ওরা দুজনে মিলে একটা গাছের নিচে থেকে টাইম ক্যাপসুল বের করার কথা বলে বলে আমরা তো এখানেই রেখেছিলাম। রিউয়ের মুডটা দেখি খুব একটা ভালো নয়, সবকিছুতেই বড্ড উদাসীন। সিয়ংহো অনেক ইন্টারেস্ট নিয়ে ওটাকে খুঁড়ে বের করার চেষ্টা করে, কিন্তু রিউ বলে আজকে আমার ভালো লাগছে না, তুমি বরং খোঁড়ো, আমি আসছি বলে ওখান থেকে চলে যায়। তো বেচারা সিয়ংহো কি করে, ও বাধ্য হয়ে ওর পিছু নেয়। তারপরে দেখি এখানে টাইম ক্যাপসুলটার সামনেই ছিল, কেউ চেষ্টাও করে না খোঁজবার। বাড়ি গিয়ে রিউ বলে মা তুমি বাক্সগুলো কেন বানাচ্ছ। ওর মা তখন মিসুকের মা নামি বলে যে আমি এটা এক্সট্রা পার্ট টাইম জব নিয়েছি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওর ভাই এখানে ট্রেনিংয়ের জন্য বেরিয়ে যায়। মা বলে ভাই ট্রেনিং শেষ করলে ভালো একজন এক্সপার্টাইজ হয়ে যাবে, তখন ও ভালো টাকা ইনকাম করবে। রিউয়ের এই বিষয়গুলো দেখে খারাপ তো লাগে, কিন্তু ওর করারও কিছু নেই। এদিকে আমরা সিয়ংহোকে দেখি। সিয়ংহোর সিনিয়র বন্ধু ইয়ানমিউং বলে যে এই কাজটা আমাদের ভালো করে করতে হবে। আমি এটুকুই তোকে শুধু বলতে চাই, এই কাজের প্ল্যানটা ভালো মতন কর। স্কুলে এরপর সুইমিং জায়গাটা কিভাবে সাজানো হবে সেটা নিয়ে প্ল্যান চলতে থাকে। তারপরের সিনে ডানহোকে দেখি। ডানহোর এখানে ভবিষ্যৎ দেখা হয়। এই মেয়েটি বলে আমি সবই বুঝতে পারছি, তুমি যখন কোম্পানিতে জয়েন করেছিলে তুমি ওয়ার্ক লাইফ আর তোমার এই সোশ্যাল লাইফ কিভাবে ব্যালেন্স করো, তুমি অত্যন্ত দয়ালু আর সোশ্যাল ওয়ার্কার টাইপের ছেলে। তার পরের সিনে আমরা ময়ূমকে দেখি। ময়ূম এখানে যেহেতু এমার্জেন্সি ওয়ার্কার হিসেবে কাজ করতো, একটা ছেলে অসুস্থ হয়ে যায়। রাস্তায় এদিকে গাড়ির ভিড় লেগে যায়, অ্যাম্বুলেন্সটা ভিড়ের মধ্যে আটকে যায়। ময়ূম অনেক করে অ্যানাউন্সমেন্ট করলেও কেউ ওদের কথা কানে নিতে চায় না। ঠিক তখনই ও ডানহোকে দেখতে পায়। ডানহো এখানে সব গাড়িগুলোকে একটু করে ওকে সাইড দিতে বলে আর জায়গা করে দেয়। এই ব্যাপারটা দেখে ডানহোর প্রতি ও আরও আকর্ষিত হয়ে যায় যে ওর থেকেও একজন ভালো সোশ্যাল ওয়ার্কার কি করে হয়। তারপর আমি সিয়ংহোকে দেখতে পাই। সিয়ংহো এখানে একটা মিটিংয়ে গেছে। সেই মিটিংটা টেন্ডারটা খুবই বড়, তো এখানে যে বিল্ডিংটা প্ল্যান করা হচ্ছে সেখানে বলা হয় যে কিছু ড্রাফট তৈরি করতে হবে আর ক্লায়েন্টদের সাথে অনেকটা টাইম কাটানো যায়, এরকম কিছু করতে হবে। তখন সিয়ংহো যখন বলে প্রথমেই তো ক্লায়েন্টদের ট্রাস্ট এখানে উদ্ধার করা উচিত, কিন্তু এই বিষয়টা ওর স্ক্যাম লাগে। সিয়ংহো ভাবে যে এখানে লোক ঠকানো চলছে, লোকের উপকারে আসার থেকে লোকের অপকার বেশি করা হচ্ছে, তাই জন্য ও এই টেন্ডারটাকে বাতিল করে দেওয়ার কথা বলে। কিন্তু সিনিয়র বন্ধু ইয়ানমিউং বলে আমি জানি তুই যেটা বলছিস ঠিক বলছিস, কিন্তু আমাদের কোম্পানি চালাতে গেলে স্টাফেদের মাইনে বেশি দিয়ে রাখতে গেলে আমাদের এই টেন্ডারগুলোর দরকার, তুই বুঝতে পারছিস না কেন? তোর কাছে তোর ইগো, তোর ডিগনিটি যেন অত্যাধিক বেশি, এটা তুই ঠিক করছিস না। তারপরের সিনে ময়ূমকে দেখি। ময়ূম এখানে নিজের ওয়ার্কারদের সাথে কথা বলতে থাকে। শুধু ও বলে যে তুমি কি চেনো ওই ছেলেটাকে যে আমাদের এখানে রাস্তা খালি করে দিল। ময়ূম বাকি ওয়ার্কারদের জিজ্ঞেস করেও সেরকম কিছু উত্তর পায় না। ঠিক তখনই ওর পেছন থেকে আরেকজন কালিগ বন্ধু বলে কেউ একজন আমাদের রাইস কেক পাঠিয়েছে, এটা খেয়ে দেখো তো। আর চিঠিটা ডানহই লিখেছে। ডানহই এখানে খাবারগুলো পাঠিয়েছিল। ময়ূমের এটা দেখে ভালো লেগে যায়। তারপরের সিনে রিউকে দেখি। রিউ এখানে জবের জন্য অ্যাপ্লাই করে। একজন মহিলার সাথেও ক্যাফেতে দেখা করে। মহিলাটা ওর কাজের এক্সপিরিয়েন্স শুনে জানতে পারে 10 বছর ধরে ওখানে কোম্পানিতে কাজ করেছে, কিন্তু সেই কোম্পানিকেও রিসেন্টলি ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে সবটা বিস্তারে বলার পর ওর মুড অফ হয়ে যায়। সিয়ংহো রাস্তায় দেখতে পায় রিউ একটা ক্যাফেতে একা এরকমভাবে কথা বলছিল। এরপর ওরা দুজনেই একসাথে গল্প করতে লাগে। বলে যে তুমি এখানে জল নিয়ে কি করছো, জলটা খাও, খেয়ে চলো। এরপর এখানে সিয়ংহো রিউয়ের সাথে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে। দেখে যে রিউ যেন আগের থেকে অনেক বেশি উদাসীন হয়ে গেছে, পজিটিভ ভাবনা যেন ওর মনের ভেতর থেকে একদম বেরিয়ে গেছে। তখন সিয়ংহোকে জিজ্ঞেস করে তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো, তুমি আগে মন থেকে ঠিক করো। রংহো আরো বলে আমার তো মনে হয় তোমার নিজের স্বপ্নকে ফলো করা উচিত। এবার স্বপ্নের কথা শুনে রিউ প্রচন্ড রেগে যায়। বলে এটা আমাদের মতন মানুষদের কাছে একটা লাক্সারি আইটেম, আমরা এটা করতে পারি না। স্বপ্নকে সবসময় চেস করা সম্ভব হয় না, সেটা তুমিও ভালো মতন জানো। এরপর সিংহ বাড়ি গিয়ে নিজের মেডেলগুলো দেখতে থাকে। যখন ও সেমিফাইনালে উঠেছিল তার পরের দিন সকালেই রিউ ওকে একটা সুন্দর টাওয়েল দিয়েছিল। বলেছিল এই টাওয়েলের মধ্যে তোমার নাম আর তোমার টিমের নাম লেখা রয়েছে, তোমাকে ন্যাশনাল জিততেই হবে, কোরিয়ার গর্ব তুমি। এরপর যেদিন খেলা ছিল সেদিন ওই টাওয়েলটাকে দেখে ও হাসতে থাকে। আর রাস্তা পার হতে গিয়েই ঘটে দুর্ঘটনা। ঠিক তখনই সিয়ংহোর সাথে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 2008-এর সেই ঘটনা। রিউ এখানে অত্যন্ত কান্নায় ভেঙে পড়ে। ও বুঝতে পারে না সিয়ংহোর কি হয়েছে। আর তারপর থেকেই ডাক্তার মানা করে দেয় হাঁটতে চলতে তো পারবে, কিন্তু সাঁতার কাটার মতন কঠিন কাজ হয়তো আর সিয়ংহোর পক্ষে করা সম্ভব হবে না। সিয়ংহো মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে।
ঠিক যেরকম একটা মাছ জল ছাড়া থাকতে পারে না, ওর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। রিউ প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার পরের সিন আমরা এখানে বর্তমান টাইমে দেখতে পাই। রিউ এখানে সেদিন রাত্রিরে ওর সাথে কথা বলতে আসে, কিন্তু কিছু না বলেই চলে যায়। তার পরের দিন অফিসে সিয়ং হো ইয়ানমিউং এর সঙ্গে আর কথা বলতে পারে না, দুজনেই অস্বস্তি ফিল করে। ওদের আরও একজন কোওয়ার্কার ছিল, সে ওকে বলে তোমরা দুজনে কেন অকারণে ঝগড়া করছো। হ্যাঁ আমি জানি তোমার পয়েন্ট অফ ভিউ একদমই ঠিক, কিন্তু এটাও সত্যি আমার মতন স্টাফেরা অবশ্যই চাইবে যে একটু মাইনে বেশি নিয়ে কাজ করতে। তোমার আমার মতন অনেক স্টাফও রাখতে হবে, তাহলে তো কোম্পানিটাকে বড় করতে হবে। এখানে এই মেয়েটার সাথে কথাবার্তার মধ্যে রিউয়ের কথারও একটু মিল পায়, যে মানুষকে স্বপ্ন পূরণ করতে গেলে শুধু স্বপ্নের পেছনে ছুটলেই হবে না, ছোট ছোট জিনিসগুলোকেও মনে রাখতে হবে। এরপর সিয়ং হো সোজা ওর সিনিয়র কালিগ বন্ধু ইয়ানমিউ এর কাছে গিয়ে ক্ষমা চায়, আর বলে যে বিহেভিয়ারটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তখন ও বলে আমি জানি কোম্পানির এই লসটা হয়তো অনেক কিছু। তখন ইয়ানমিউ বলে এরকম কিছুই নয়, ঠিক আছে তুমি ক্ষমা চেয়ে নিচ্ছ, আমি ক্ষমা করে দিলাম, তুমি আমার সাথে কাজ করতে চাও তো। তখন ও বলে অবভিয়াসলি কাজ করতে চাই, আর তোমাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে আমি সব ঠিক করে দেবো। তার পরের সিনে আমরা এখানে স্কুলে দেখতে পাই ছেলেমেয়েরা পড়াশোনা করছে, খেলাধুলা করছে, যেখানে রিউ চুপ করে বসে রয়েছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ক্লাসরুমে যখন ও কথা বলছিল তখন বাকি ছেলেমেয়েরা জিজ্ঞেস করে যে তুমি চাকরি করো না ছেড়ে দিয়েছো। রিউ তখন জানায় যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে হয়েছিল একটা টাইমে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, তাই আমার ব্রেক দরকার। তার পরের সিনে মইয়ুম ঘুম থেকে উঠে এসে মাকে বলে আমার খুব খিদে পেয়েছে। ওর মা বলে টেবিলে রাইস কেক রাখা রয়েছে, খেয়ে নে, আমাদের প্রতিবেশী দিয়ে গেছে। এই রাইস কেকটা দেখতে পাই ডানহো দিয়েছিল। ডানহুই হচ্ছে এখানে মইয়ুমদের প্রতিবেশী, জিনিসপত্র এখানে আনপ্যাক করছিল। তার পরের সিনে আমরা এখানে দেখি টিচার এখানে রিউকে দেখতে পায়। রিউ এখানে টাইম ক্যাপসুলটা খুঁজতে আসে। টিচার তখন ওকে জিজ্ঞেস করে এত রাত্রিরে কি খুঁজছিলে। রিউ তখন বলে আমি আর সিয়ং হো মিলে একটা টাইম ক্যাপসুল লুকিয়ে রেখেছিলাম, আমার মনে হয় ওটা খুঁজে পেলে ওটার মধ্যে আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। আর আজকে রিউ এটাও স্বীকার করে নেয় টিচার আমি আপনাকে সেদিন একটা কথা বলিনি, আপনি যখন গল্প করছিলেন আমি চাকরি ছেড়ে দিয়েছি, অনেক দিন আগে এখানে আমি পার্মানেন্টভাবে চলে এসেছি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে আসে। সিয়ং হো এখানে টাইম ক্যাপসুলের চিঠিগুলো পেয়ে যায়, যে চিঠিতেও লেখা থাকে যে ও এখানে বাকি সাবজেক্টে কম নাম্বার পেলেও বাকি সাবজেক্টগুলো পড়তে ওর ভালো লাগে না, বিশেষত সায়েন্সগুলো। তো এটা নিয়ে সিয়ং হো মজা করতে করতে জলে ঝাঁপ দেয়। রিউ তখন বলে তুমি জানো বলো যে আমি সাঁতার জানি না, তাই জন্য এরকমটা করছো। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিয়ংহোর অ্যাক্সিডেন্টের পরও যখন নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল, রিউ তখন ওকে অনেকভাবে ওর মন ঠিক করার চেষ্টা করে। যখন সিয়ংহো বিরক্ত হয়ে দরজা ছিটকিনি দিয়ে দেয়, রিউ তখন মই দিয়ে অবধি জানলা দিয়ে ওর ঘরের ভেতর ঢুকে যায়, শুধুমাত্র ওর মন ভালো করার জন্য। ইচ্ছা করে এখানে রিউ সিয়ংহোর সাথে ঝগড়া করতে লাগে, উল্টো পাল্টা কথা ওকে বলতে থাকে। কথাগুলো শুনে সিয়ংহো রেগে যায় আর চিৎকার করে ওকে আজে বাজে কথা বলতে থাকে। এইটাই কিন্তু সিয়ক রিউ চেয়েছিল। যখন ওর ভেতরে রাগ সব প্রকাশ করে দেয় তখন রিউ বলে আমি এটাই চেয়েছিলাম, অ্যাক্সিডেন্টের পর থেকে তুমি একটাও কথা বলনি, আর এবার আর দরজায় তালার দরকার পড়বে না, তালা ভাঙতে যাচ্ছি। এই কথাগুলোই সিয়ংহো আজকে ডেটে দাঁড়িয়ে সিয়ক রিউকে বলে। বর্তমান সময় বলে তুমি একদম বদলে গেছো, অনেক বোরিং হয়ে গেছো। কথাটা শোনার পরই সিয়ক রিউ জলে ঝাঁপ দেয় টাইম ক্যাপসুলটা নেবে বলে, কিন্তু রিউ সাঁতার জানতো না যে কারণে ডুবে যায়। আর সিয়ংহোকে বাঁচাবার চেষ্টা করে আর বলে জেলিফিশের মতন পাটাকে ভাসিয়ে রাখার চেষ্টা করো। তো সিয়ংহোর হেল্পে এখানে রিউ নিজের পাটাকে ভাসিয়ে রাখতে পারে, ঠিক যেমন আকাশেও যেন ভাসছে। এরপর ওকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি এরকমভাবে চেঞ্জ হয়ে গেছো কেন। রিউ তখন বলে যে জানি না, আমার খুব একা লাগছে, মনে হচ্ছে আমার একটা কিছু দরকার, যে খুঁটিটাকে ধরে আমি আবারও এগোতে পারি। আচ্ছা তোমার এটা মনে হয় না সব কিছু আবার নতুনভাবে শুরু করা, নতুনভাবে কিছু, বিশেষত তোমার যখন এরকম ঘটনা ঘটেছিল অ্যাক্সিডেন্টের মতন, তুমিও তো তোমার স্বপ্নকে হারিয়ে ফেলেছিলে। কথাটা বলে সেয়ংহো খানিকক্ষণ থামে। তার পরের সিনে আমরা ক্লাসরুমে দেখতে পাই যে বাকি বন্ধুরা বিশেষত ইউম বলে 10 বছর পর আমরা এই চিঠিটা খুলবো, যে আমাদের মনে যে ভাব আমরা প্রকাশ করতে পারি না সেটা নিয়ে। তো এখানে চিঠিতে রিউয়ের ব্যাপারে লিখেছিল সিয়ংহো যে 10 বছর পর নিশ্চয়ই আমি নিজের মনের কথা ওকে জানিয়ে দিতে পারবো। এভাবেই ওরা দুজন দুজনের দিকে চেয়ে থাকে।
এরপর সেয়করিউ সিয়ংহোকে জিজ্ঞেস করে, তুমি কি আবারও সাঁতার কাটতে চাও, বা তুমি কি আবারও আর্কিটেক্ট হিসেবেই থাকতে চাও? তখনও বলে, তাহলে তুমি গ্রিপে কি চাইছো? তুমি গ্রিপ ছেড়ে এলেই বা কেন? তুমি অ্যানাদার চান্স পেলে তুমি কি গ্রিপে ফিরে যাবে? কথাটা শোনা মাত্রই রিউ ভয় পেয়ে যায়, আর তখন ওকে চেপে ধরে সিয়ংহো। এরপর দুজনেই জলের মধ্যে মজা করতে থাকে। তার পরের সিনে বলে, আমি তোমার জামা কাপড় পরে এসছি। আচ্ছা, তুমি প্রচুর নিষ্ঠুর টাইপের, আমার স্বপ্নগুলোর কথা তুমি আমাকে জানতে দাওনি। এবার চলো টাইম ক্যাপসুলটা খুঁজে বের করি। টাইম ক্যাপসুলটা নিয়ে এদের মধ্যে মারামারি হতে থাকে, আর প্রচুর এক্সাইটেড থাকে রিউ যে আমরা টাইম ক্যাপসুলটা অলরেডি আজকে খুলবো। টাইম ক্যাপসুলটা খোলার পর ওরা দেখতে পায় এর ভেতরে দুটো চিঠি রয়েছে। সিয়ংহো বলে, চলো আমরা চিঠিগুলো পড়ি। চিঠির প্রথমটা খোলে হচ্ছে রিউয়ের চিঠি। রিউয়ের চিঠি সিয়ংহো পড়ে নেয়, কিন্তু এখানে সিয়ংহোর চিঠি রিউকে পড়তে দেয় না। যখন রিউ চিঠিটা নেওয়ার জন্য ওর পেছনে ধাওয়া করার চেষ্টা করে, তখন সিয়ংহো ওখান থেকে ছুটে পালিয়ে যায়। আর রিউ বলে, এটা কিন্তু ঠিক নয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সিয়ংহো নিজের মনের কথা সিয়ক রিউকে লিখেছিল, যে আমি তোমাকে ভালোবাসি, 10 বছর পর হয়তো মনের কথা বলে দেবো। এই মুহূর্তে দাঁড়িয়ে ও ভাবছে, না না, এটা তো পাস্টের ফিলিংস ছিল, এই মুহূর্তে আমার সিয়ক রিউর প্রতি কোনো ফিলিংসই নেই। বিয়ের পর নিজের চিঠিটা খুলে পড়তে করতে ভাবে যে এখানেও তো আমি আমার স্বপ্নের কথা লিখিনি, তাহলে এক্স্যাক্টলি আমার স্বপ্ন কী ছিল। তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই ওর মাকে। ওর মা এই ল্যাভেন্ডার ফুলটা নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে। ওর বাবা বলে, এই ফুলগুলো নিয়ে এইসব ন্যাকামো করার মানেটা কি? তখন ওর মা বলে, এটা তো আমার ভালোবাসার প্রতি, আমার বন্ধুত্বের প্রতি, তুমি জানো না এই ব্যাপারটা? তার পরের সিনে আমরা এখানে সিয়ংহোর বাবাকে দেখি। ওর বাবা ঘরের ভিতর ঢোকার পরে ওর মাকে জিজ্ঞেস করে যে তুমি কবে এখান থেকে চলে যাচ্ছ, মানে তুমি কি পার্মানেন্টলি এখানে থাকছো? ওর মা বলে, আমাকে নিয়ে তোমাকে এত ব্যস্ত হতে হবে না। তার পরের সিনে আমরা আবারও রিউ আর সিয়ংহোকে দেখি। রিউ বলে যে আমি অফিসে যাচ্ছি। আরেকটা কথা, তুমি আমাকে আগের দিন চিঠিটা দেখাওনি, তুমি এটা ঠিক করনি। তারপর ওরা দুজনে অফিসে চলে যায়। সেখানে গিয়ে কফি টফি খেতে খেতে ওদের সিনিয়র কলিগ ইয়ানমিউ এর সাথে গল্প হতে থাকে। ইয়ানমিউ বলে, তুমি আমার ওই অমুক বন্ধুকে চেনো? সেই বন্ধু আমাকে একটা কাজ দিয়েছে, যে কাজটা ইউএস এর একটা কোম্পানির সাথে ডিলিং। তো এই কাজের সাথে আমাকে মিটিংয়ে ইংলিশে কথা বলতে হবে। আচ্ছা রিউ, তুমি তো ইউএসএ গ্রিপ কোম্পানিতে বহুদিন ছিলে, তুমি আমাদের হয়ে ট্রান্সলেটারের কাজ করো না? ভীষণ ভালো হয়, আমাদের ইংলিশ অতটাও ভালো নয়। এরপর রিউ তখন প্রথমে তো রাজি হয় না, তারপর প্রথমে বলে ঠিক আছে আমি করব। এদিকে রিউকে উকি ঝুঁকি মেরে ওদের আরও একজন কালিগ দেখতে থাকে, বলে যে এদের দুজনের মধ্যে ব্যাপারটা কি। সিয়ংহো কিন্তু কোনোভাবেই চাইছিল না যে রিউ এই পার্টির সাথে বা এই মিটিংয়ের সাথে যুক্ত হোক। এদিকে রিউ স্ক্রিপ্টগুলো পড়তে থাকে। তারপর বলে, তুমি খাবার দাবার খাও না নাকি? আমার তো খুব খিদে পেয়েছে, চলো আমরা একসাথে খেতে যাই। আর তুমি স্কুলে বাস্কেটবল খেলতে। কিন্তু সিয়ংহো কানে হেডফোন গুঁজে কাজে মত্ত হয়ে যায়। এর পরের সিনে সিয়ংহোর মাকে দেখি। উনি এখানে মিটিংয়ের জন্য এখানে আসেন, আর ওনার সাথে এই ভদ্রলোক বলে যে তুমি আমাকে কি ইনসাল্ট করছো? আমাদের দুজনকে স্পেশাল প্রজেক্টের জন্য পাঠানো হয়েছে, তো আমরা এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করব, টিম হিসাবে, চিন্তা করো না। এখানে সিয়ংহোর মা এটাই ভাবতে থাকে যে সব ঠিকঠাক হলো, ফ্যামিলিকে আমি ঠিকঠাক চালাতে পারছি না। তার পরের সিনে রিউয়ের মায়ের সাথে এখানে রাস্তায় দেখা হয়ে যায়। দুই বান্ধবী গল্প করতে করতে ওরা গাড়ি করে চলে আসে। এদিকে আমরা দেখি রুবের বাবা আর সিয়ংহোর বাবা দুজনে একসাথে ড্রিঙ্ক করে। ওরা দুজনেও ভালো বন্ধু। সিয়ংহোর বাবা প্রফেসর ছিল, কিন্তু বন্ধু হিসেবে রিউয়ের বাবাকেই বেছে নিয়েছে। ওরা দুজনে প্রচুর মজা করে খাবার দাবার খায়। আর রিউয়ের বাবা বলে, তোমাকে দেখে মাঝে মাঝে হিংসা হয়, টাকা পয়সা প্রতিপত্তি সবই আছে। সিয়ংহোর বাবা বলে, টাকা পয়সা থাকাটাই সব নয়, জীবনে শান্তি থাকাটাও অনেক কিছু, তুমি এটা বুঝবে না এই সিচুয়েশনটা। এদিকে রিউয়ের বাবা বলে, না না, তুমি ভুল বলছো, বড়লোক মানুষদের এরকম কথাবার্তা থাকেই। তার পরের সিনে মহিয়মকে দেখি। মহিয়ম এখানে একটা ড্রিঙ্ক কিনতে গিয়ে ওর সাথে ডানহোর দেখা হয়, কিন্তু ওরা দুজনে একই ড্রিঙ্ক পছন্দ করে। প্রথমে দুজনে ব্যাপারটা ইগনোর করলো, পরে ওই একটা ড্রিঙ্ক নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। যত বলে ড্রিঙ্কটা ছেড়ে দাও, এটা প্রথমে আমি পিক আপ করেছি, কিন্তু ডানহো কোনোভাবেই হার মানতে চায় না। এটা নিয়ে দুজনের ঝগড়া হতে থাকে। এরপর ওদের ওখানে সিয়ংহো আর ইউয়ের সাথে দেখা হয়ে যায়, চারজনে মিলে একসাথে এখানে ড্রিঙ্ক করে। আর এখানে হিউমকে দেখানো হয় যে ও ডানহোর পছন্দের ড্রিঙ্কটা খাচ্ছে, আর ইউম ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে রিউ বলে, কি অদ্ভুত, তোমাদের দুজনের পছন্দ একই রকম, এটা কিভাবে হতে পারে? ইউমকে এখানে ডানহো বলে যে আমি এটা ওকে দয়া করে ছেড়ে দিয়েছি, ও আমাকে বারবার বলল তোমাদের
তোমাদের এই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ দেখে আমার সত্যি হিংসে হয়। তোমরা সত্যি চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, মানে তোমাদের বন্ধুত্ব? তো এটা শোনার পর সিয়ংহো বলে, হ্যাঁ আমরা তখনও হ্যাং আউট করতাম, এখনও একসাথে হ্যাং আউট করি, প্রচুর আনন্দ হয়। এরপর ডানহো কোথায় থাকে জিজ্ঞেস করা হলে অদ্ভুতভাবে ইগনোর করে ওখান থেকে চলে যায়। ময়ূম এখানে ব্যাপারটা বলে যে ছেলেটা একটু অদ্ভুত ধরনের, এখানে অদ্ভুতভাবে কাজের অজুহাত দিয়ে ওখান থেকে পালিয়ে গেল। তারপর বলে, এই ছেলেটা তোমার মতনই খানিকটা। আচ্ছা শোনো না, আমার একটা পড়াশোনা আছে, আমি এখন এই মুহূর্তে তোমাদেরকে একা ছেড়ে দিচ্ছি। আর এখানে যখন ওদের চিঠির ব্যাপারে কথা হতে থাকে, সিয়ংহো ওকে চিঠিটা পড়তে দেয়নি, ওর নিজের চিঠিটা। সিয়ংহো তাই মিথ্যে মিথ্যে নাটক করে যে আমার অফিস থেকে ফোন এসেছে। পরের দিন সকাল হয়ে গেলে রিউয়ের বাবা দেরি করে ঘুম থেকে উঠলে ওর মা একটু বকাবকি করে, বলে আমি কাজে যাচ্ছি আর এখানে সবকিছু সামলে রেখো, তুমি এত বেলা অবধি ঘুমোলে আমি কি করে সবটা একা সামলাবো। এরপর ওর মা বাইরে এসে দেখে আগের দিন রাত্রিরে তোলা পিঙ্ক কালারের এখানে গোলাপ ফুলগুলোর বাবা ওর মায়ের সাইকেলে আটকে রেখেছে। ওর বাবা এখানে এই ফুলগুলো স্পেশালি ওর মায়ের জন্যই তুলে এনেছে। যত করে সিয়ংহোর বাবা বলে তুমি মদ খেয়ে এরকম মাতলামি করো না, কিন্তু রিউয়ের বাবা কোনোভাবেই শুনতে চায় না। ওর বাবা এরপর ঘরে গিয়ে দেখে যে বউ রান্না করে তো গেছে, কিন্তু গরম রান্নায় হাত দিয়ে হাত পুড়ে যায়। এর পরের সিনে আমরা মিটিংয়ে দেখি যেখানে রিউ গ্রিপ কোম্পানির সাথে মিটিংয়ে ট্রান্সলেটারের কাজ করছে। মোটামুটি একটা মিটিংয়ের ডেট ফিক্সড হয়ে যায়। আর এটা শোনার পর এখানে মিউং বলে যে যাক, তুমি ছিল বলে সবটা খুব সুন্দরভাবে সামানে হয়ে গেল। আর সোশ্যাল মিডিয়ায় জানো এইসব কোম্পানি বড় বড় সিইওদের সাথে আমরা একে অপরকে ফলো করি, আমার সোশ্যাল মিডিয়ায় ভালো ফলোয়ার। ইউ বলে সে তো আমি দেখেছি, আমরা দুজনেও তো একইভাবে দুজনকে অনুসরণ করি। সিয়ংহো ওই ব্যাপারগুলো বিশেষ পাত্তা দেয় না। ঠিক তখনই মিউং এর কাছে একটা ফোন এলে মিউং বলে আমার একটু আনকমফোর্টেবল লাগছে, আমি পারবো আশা করি। সিয়ংহো প্রথমে কনফিডেন্ট না থাকলেও মিউং ওকে ভরসা যোগায় যে আমরা পারবো। এদিকে গ্রিপের মিটিংয়ের ক্যামেরা অফ হলেও ভয়েসে কিছু একটা রিউ শুনতে পেয়ে যায়। তার পরের সিন আমরা মইয়মের মাকে দেখি। মইয়মের মাকে ডানহো এখানে হেল্প করতে চলে আসে। এদিকে মইয়ম সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় যে সিয়ংহোর সমস্ত ছবিতেই মিউয়ম কমেন্ট করছে। রাস্তায় ওর সাথে একটা বাচ্চা মেয়ের দেখা হয়ে যায়। বাচ্চা মেয়েটাকে বলে তুমি এখানে কি খুঁজছো, আমি তোমাকে হেল্প করতে পারি। কিন্তু মইয়মের এই যেচে পড়ে আলাপ বাচ্চা মেয়েটা একদমই পছন্দ করে না। তার পরের সিনে আমরা এখানে দেখি মইয়মের মাকে ডানহো ওই ভারী জিনিসটা তুলে দোকান অবধি পৌঁছে দিতে হেল্প করে, যেখানে রিউয়ের মাও চলে আসে, বলে এত ভালো মানুষ তুই কোথা থেকে পেলি। রিউয়ের মাকে তো এই ডানহোকে বেশ পছন্দ হয়ে যায়। এদিকে মইয়ম ওই বাচ্চা মেয়েটাকে অনেক করে মানাবার চেষ্টা করে চকলেট দিয়ে, টফি দিয়ে। বাচ্চা মেয়েটা বলে আমার বাবা আমাকে স্ট্রেঞ্জারদের কাছ থেকে খাবার দাবার নিতে, তাদের সাথে আলাপ পরিচয় করতে বারণ করেছে, আমি কিন্তু এবার পুলিশকে ফোন করব। মইয়ম বলে তুমি জানো আমি ওই পুলিশের মতনই কাজ করি। তখন বাচ্চা মেয়েটা বলে হ্যাঁ বুঝতে পেরেছি, প্যারামেডিক। আর পরের সিনে আমরা সিয়ংহোকে দেখি। সিয়ংহোর ওপর রিউ এখানে রাগ দেখায়, বলে তুমি এখনো কাজ করছো, খেতে যাচ্ছ না কেন? আর গ্রিপের এই মিটিংয়ের এই যে টেন্ডারটা তোমরা পাবে বলে আমার মনে হয় না, আমি শুনেছি ওরা এখানে জাস্ট তোমাদেরকে বিশ্বাস করতে পারছে না, কারণ তোমরা একটা প্রেসেস কোম্পানি। গ্রিপে আমি কাজ করেছি, আমি জানি তোমরা এই ব্যাপারগুলোকে নিয়ে কেন বেশি ভাবছো না। তখন সিয়ংহো বলে মিউংকে এটা বলো না, মিউং শুনলে কষ্ট পাবে। রিউ রেগে ওখান থেকে চলে যায়। তার পরের সিনে এখানে রিউয়ের দাদাকে দেখি। ওর দাদা এখানে জিম প্র্যাকটিস করছিল। ঠিক তখনই সিয়ংহোর কোম্পানির জুনিয়র কালিক এখানে চলে আসে। মেয়েটি আজকে এখানে জিম প্র্যাকটিস করতে আসে, আর রিউয়ের দাদা ওকে লাইন মারার চেষ্টা করে, অনেক করে বোঝাবার চেষ্টা করে যে এখানে ভালো জিম শেখানো হয়, এখানে কুস্তির একজন ভালো মানুষ থাকে, কিন্তু বিশেষ ডাল গলে না। আর পরের সিনে মইয়ুম আর রিউ দুজনে একসাথে স্যান্ডউইচ খেতে থাকে। স্যান্ডউইচ খেতে খেতে ওরা গল্প করে বলতে থাকে তুই একটা 6 বছরের বাচ্চাকে সামলাতে পারিস না, তুই কি মেয়ে। যাই হোক, বাচ্চাটাকে নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম যে সে কোথায় থাকে বা কি করে, কিছুই বলছে না, কেন আমাকে দেখি কি চোরছাচ্ছর মনে হয়। তারপর বলে তুমি জানো এখন কদিন আমি ভাবছি যে অ্যান্টার্কটিকাতে আমার পোস্টিং হলে কেমন হয়। তার পরের সিনে সিয়ংহোকে দেখি। সিয়ংহো এখানে মিয়ংয়ের সাথে গল্প তো করে, কিন্তু মিয়ংয়ের স্বপ্নটা ভাঙতে চায় না, কারণ মিয়ং এই গ্রিপের প্রজেক্টটা নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে। মিয়ং এটাই বলতে থাকে যে আমরা এটা ঠিক পারবো, তুমি তো আমার পাশে আছো নাকি। তার পরের সিনে কনভিনিয়েন্স স্টোরে আবারও ডানহো আর মইয়মের দেখা হয়। মইয়ম যে ললিপপটা বাঁচে, ডানহো সেটা বাঁচে, কিন্তু ওরা দুজনে একটা ললিপপ নিয়ে মারামারি করলে কনভিনিয়েন্স স্টোরের মেয়েটি ওকে বলে এই ললিপপ অনেক আছে, তোমরা এটা নিয়ে মারামারি করো না। অদ্ভুতভাবে ডানহো আর মইয়মের পছন্দ একই রকম, এটা নিয়ে মইয়ম অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। আর এদিকে ডানহোকে দেখি ওর পাশের বাড়িতেই থাকে, সেখানেও একটা পুরনো ক্যামেরা খুঁজে পায়, আর ক্যামেরার মধ্যে অনেক ছবি ভিডিও ছিল, যে ছবিগুলো মূলত সিয়ংহোকে নিয়েই ছিল। এক প্রকার বলা যেতে পারে সিয়ংহোকে ও স্টক করতো। সিয়ংহো এদিকে এই ছবিগুলো নিয়ে ভাবতে থাকে, ও ভাবে যে এই ছোটবেলার এই ছবিগুলো আমাকে কিভাবে ডানহো পাঠাচ্ছে। ঠিক তখনই মিউং চলে আসে।
আজকেই ওদের মিটিংয়ের দিন। মিউং এটা নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে। একবার ওয়াশরুমে গেলে সিয়ংহোর মুডটা অফ হয়ে যায়। রিউ বলে, তুমি ভালো মতন জানো ইংলিশ জানাটাও সব নয়, এরা কি বিহেভিয়ার করতে পারে। ঠিক তখনই ওদের ড্যানিসের সাথে দেখা হয়ে যায়। ড্যানিস বহুদিন পর দেখা হওয়ার পর রিউ এখানে অস্বস্তি ফিল করে। ড্যানিস এখানে সকলে মিলিয়ে মিটিং চলতে থাকে, কিন্তু রিউ যেন অন্যমনস্ক হয়ে থাকে। ড্যানিস যখনই বলে তুমি ভালো আছো, তুমি এখানে কি করছো, রিউ তখন কোনো সারা শব্দ বিশেষ দিতে পারে না। এখানে ড্যানিসের বিহেভিয়ার দেখে রিউ আরও অস্বস্তিতে পড়ে যায়। মিউং আর সিয়ংহো দুজনেই এটা খেয়াল করে। ওর যেন এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন ও গ্রিপে চাকরি করতো ইউএসএতে, তখন রিউ খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করলেও ড্যানিস এখানে সকলের সামনে ওকে প্রশংসা করত, কিন্তু বিষয়টা তা ছিল না। যখন সকলে চলে যেত তখন ওর নামে কিন্তু নিন্দা করত। সকলের সামনে বা ওকে সামনাসামনি বলতো তুমি অনেক ভালো, পজিটিভ এনার্জি ছড়িয়ে দাও। তারপরে যখন ওরা দুজনে আড়াল থেকে শুনতে পেত রিউ যে দেখতো ড্যানিস ওর নামে বাকি কলিগদের কাছে হেও ঠাট্টা করছে, এটা শোনার পর রিউ বুঝতে পারে যে ও কিরকম মানসিকতার একজন লোক। ওকে ছোট করাটাই এখানে ড্যানিসের আসল মূল উদ্দেশ্য। এরকম ধরনের ঘটনা থেকেই রিউ এখানে অ্যাংজাইটিতে ভুগতে থাকে। ড্যানিস নিজেও জানতো যে রিউ ওর কথাগুলো শুনে নিয়েছে। এবার হাটে হঠাৎ করে ওর গরম কফি পড়ে যায়, ও প্রচুর নার্ভাস হয়ে যায়। ওই রুম থেকে বেরিয়ে গেলে ড্যানিসরা কিছুক্ষণের জন্য ব্রেক দেয়। তখন সিয়ংহো ওর সাথে কথা বলার চেষ্টা করে। এখানে রিউ কান্নায় ফেটে পড়ে আর রাগও লাগে। ড্যানিসের দিকে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকে আর ওদের সাথে যে আরেকজন টিম মেম্বার ছিল তাকে বলে এসব ফ্রেশার্স কোম্পানিকে দিয়ে কিচ্ছু হবার নয়। তারপর ওয়াশরুম থেকে রিউ বেরিয়ে এলে বলে তোমাকে বহুদিন পর দেখা হয়ে ভালো লাগছে। আজকাল তুমি কি করছো? 3 বছর আগে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কি তুমি পড়ে আছো? রিউ তখন বলে তুমি ভুল ভাবছো, তুমি ভাবছো যে তুমি এখানে বিশাল কুলভাবে সবকিছু করে নেবে। তখন ড্যানিস বলে তোমার মতন জেনুইন জেমকে হারিয়ে আমরা ভুল করেছি, তাই না আমার জিনি? ওর মাথায় হাত দিলে তখন রাগে ওখানে সিয়ংহো এসে ওর কলার চেপে ধরে আর ওকে মারবার চেষ্টা করে। রিউ বলে ঝামেলাটা তো আমাকে নিয়ে, প্লিজ ছেড়ে দাও, যা শাস্তি আমাকে দাও, আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্লিজ ওদের প্রজেক্টটা ক্যান্সেল করো না। তখন ড্যানিশ বলে তুমি আগে প্লিজ বলে বলো, প্লিজ আমাকে প্রজেক্টটা দাও না। কিন্তু রাগে রেগে রিউ এখানে ড্যানিসকে ঘুষো মারে আর ওর রাগটা বের করে। এরপর বেধড়ক মার মারতে মারতে বলে তুমি ভুলে যেও না গ্রিপে তুমি যা যা করেছো সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে রয়েছে। তুমি যা যা চুরি বাটপাড়ি জোচ্চুরি যা যা করেছো সবকিছু প্রুভ আমি করে দিতে পারি। কেস করতে চাও তো করো। কথাটা বলে রিউ ওখান থেকে বেরিয়ে যায়। রিউয়ের পেছন পেছন সিয়ংহো চলে আসে। রিউ বলে আমাকে একটু একা ছেড়ে দাও, আমার ভালো লাগছে না কিছুই। এরপর রিউ রাস্তায় একা একা হাঁটতে থাকে আর ওকে পেছন পেছন সিয়ংহো ফলো করতে থাকে। মুখে কেউ কোনো কথা বলে না, শুধু চুপচাপ একে অপরের পেছন পেছন হাঁটতে থাকে। এরপর একটা জায়গায় গিয়ে রিউ বসলে সিয়ংহো ওকে কমফোর্টেবল একটা স্লিপার দেয়, বলে এত হিল জুতো পরে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? এরপর ও হেসে ফেলে, বলে সত্যি আমি যে কি করতে চাই আমি বুঝেও বুঝতে পারি না। আমি নিজেকে নিজে কষ্ট দিই না কি করি। যখন আমি কোম্পানি ছেড়ে এসেছিলাম তখন আমার মনে হয়েছিল সব কিছু ঠিকঠাক, তারপর তোমার সাথে যখন কাজে জয়েন করলাম তখনও আমার সব ঠিক ভালো লাগছিল। তখন সিয়ংহো বলে তুমি এত গিল্ট ফিল করছো কেন? তুমি যেটা করেছো ঠিক করেছো, তুমি এটা ডিজার্ভই করো না, তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গেছো। আচ্ছা শোনো না, ড্যানিসকে নিয়ে আমরা একটা উইশ তৈরি করি, যে উইশের মধ্যে ওর খারাপ চাওয়াটাই থাকবে। তো এখানে ড্যানিসকে ঘিরে অনেক উল্টোপাল্টা উইশ ওরা লিখতে থাকে, ওর চুল উঠে যাক, দাঁত ভেঙে যাক, আরও খারাপ খারাপ কিছু। এবার এই খারাপ কথাগুলো ড্যানিসের ব্যাপারে লিখতে পেরে রিউ প্রচুর এক্সাইটেড হয়ে যায় আর বলে আরও বড় তালা আনতে পারতে, তাহলে ওর সম্বন্ধে আরও খারাপ উইশগুলো বেশি করে লিখতে পারতাম। সিয়ংহো বলে এবার তোমার মন ভালো লাগছে তো? তো রিউ বলে যে হ্যাঁ, অনেকটা রিলিফ লাগছে। এভাবেই দুজন দুজনের মন ভালো করে দেয়। তারপরেই এখানে মিউং এর ফোন আসে। সিয়ংহো ফোনটা ধরার পরই মিউং বলে যে একটা ভালো খবর আছে, গ্রিপের থেকে আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। তো এটা শোনার পর সিয়ংহো নিজের কানকেই বিশ্বাস করতে পারে না, কারণ এত বড় একটা ঘটনা ঘটার পর মিউং সবটা খুলে বলে ড্যানিস এখানে যে আজে বাজে কাজগুলো করেছে সেগুলো প্রুফ সমেত আমি ওর কোম্পানির সিইওকে পাঠিয়েছি। আসলে ওদের কোম্পানির যে মেন সিইও হেড রয়েছে তার সাথে আমার সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আমরা ফলো করি, তো এখানে আমাদের দুজনেরই টেস্ট একই রকম ছিল। তো আমি ডিরেক্টলি তোমাদের সিইওর সাথে কথা বলেছি। ড্যানিস এটা দেখার পর বুঝতে পারে যে মিউং যা লোক নয়। মিউংকে আন্ডার এস্টিমেট করার ফলে ও এখানে ক্ষমা চায়, বলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন।
মিউং বলে, তুমি বয়সে বড় একজন লোকের সাথে ভালো বিহেভিয়ার তো করতে পারোই না, উল্টে তুমি একজন খুবই খারাপ একজন মানুষ, তোমার চাকরি এখানে থাকবে না। সিয়ংহো সবটা রিউকে জানায় আর রিউ এক্সাইটেড হয়ে ওকে জড়িয়ে ধরে। তারপরে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন ওদের এক্সাম হয়েছিল রিউ এখানে ভালো রেজাল্ট করেনি, সিয়ংহো ফার্স্ট হয়েছিল। কিন্তু সিয়ংহো বলে, বাড়িতে এটা জানাবার দরকার নেই, আমি তোমাকে আমার মেডেলটা দিচ্ছি। আর দূর থেকে এই ছবিটাই ডানহো ক্যামেরাবন্দি করেছিল। প্রথমে তো রিউ বিশ্বাস করতে চায় না যে এই মেডেলটা সোনার, বলে সত্যি কথা বলো তো, এটা কি সোনার মেডেল আর তুমি আমাকে এগুলো দিচ্ছই বা কেন? সিয়ংহো বলে, এমনি তোমার মুড যাতে ভালো থাকে। সিয়ংহো প্রথম থেকেই ওকে ভালোবাসতো, কিন্তু নিজেদের বন্ধুত্ব নষ্ট করার জন্য কখনোই নিজের মনের ফিলিংসটা বলেনি। এরপর রাতের বেলা ওরা দুজনে একসাথে হ্যাং আউট করে, এখানে গল্প করতে করতে বলে, সবকিছু ঠিকঠাকই হয়েছে, আমার কাছে আরও অ্যালকোহল আছে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। এরপর ওর ব্যাগে পায়ে ধাক্কা লাগলে এখানে সিয়ংহো বলে, এই ব্যাগের মধ্যে আমি অনেক কিছু এনেছি, তোমাকে গরম রাখবে, এই খাবার দাবারগুলো সব আমি নিয়ে এসছি। এটা দেখে রিউ বলে, সত্যি তুমি আমার এত খেয়াল রাখো কি করে, তুমি সত্যিই খুব খুব ভালো আর খুব ভালো একটা ছেলে। এরপর ওকে জড়িয়ে ধরে, যেটাতে সিয়ংহোর অনেক লজ্জা করে। আর রিউ কাছাকাছি এলে সিয়ংহো ভাবে ওকে কিস করছে, কিন্তু তেমনটা নয়, এই ফিলিংসটা ওদের আগাগোড়াই ছিল। তো এরই মাধ্যমে এই পর্ব কিন্তু শেষ হয়ে যায়।